বাংলাদেশ দাঁড়িয়ে এক নতুন সন্ধিক্ষণে নতুন প্রত্যাশায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বদলের হাওয়া নিয়ে আসছেন লাখো তরুণ। প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে, তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। এমন তরুণ ও অভিজ্ঞদের মুখে শুনবো আগামীর ভাবনা। এসব জানতে ও জানাতেই মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। দর্শক, এই মুহূর্তে পটুয়াখালীর সংসদীয় আসন 1, 2, 3 ও 4 আসনের রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থীদের কথা শুনব। আগামী নির্বাচনে যদি অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন হয় এবং মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ পায়, অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি মনোনীত প্রার্থী এখানে জয়লাভ। আমরা মনে করি নির্বাচনের ক্ষেত্রে কোনো সংখ্যা নাই, এখানে অত্যন্ত অনুকূল পরিবেশ বিরাজ করছে। রাজনৈতিক দলগুলি যারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে, তারা তাদের নিজস্ব প্রচারণা চালাচ্ছে, মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে। সুতরাং এখানে পরিবেশ নিয়ে কোনো সংখ্যা আছে বলে আমরা মনে করি না। বরং আমরা মনে করি যে মানুষ দীর্ঘ 15টি বছর ভোট দিতে পারে নাই, কখনো বিনা প্রতিনিধি দেয়, কখনো রাত্রে, কখনো নিজেরা এই ভোট থেকে বেরিয়ে এবার নিজেরা ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করবে, যাতে এই এলাকার সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে নির্বাচিত প্রতিনিধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আগামীতে যদি নির্বাচিত হতে পারি, প্রথমে এলাকার অবকাঠামোগত উন্নয়নের জন্য বিশেষ করে রাস্তাঘাটগুলো সংস্কার করতে হবে। নতুন কিছু রাস্তা পাকা করতে হবে, কিছু কাঁচা রাস্তা সেগুলোকে একটু ভালোভাবে মেরামত প্রয়োজন। 2 উপজেলার এই স্বাস্থ্য কমপ্লেক্সে যেন মানুষ সুচিকিৎসা পায়, ডাক্তার থাকে, সেই ব্যবস্থাটা নিশ্চিত করা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেন ঝুঁকিপূর্ণ ভবন, জরাজীর্ণ ভবনে শিক্ষার্থীদের ক্লাস করা না লাগে, এটা বিষয়ে একটা ব্যবস্থা নেওয়া এবং যেখানে শিক্ষক নাই সেখানে শিক্ষকের উপস্থিতি নিশ্চিত করা। এবং বিশেষ করে এই চরাঞ্চলের মানুষের জীবন ও জীবিকা উপার্জনের যে একটি প্রধান মাধ্যম হচ্ছে কৃষি। সেক্ষেত্রে কৃষিতে অনেক ক্ষেত্রেই তারা যথাসময়ে ফসলের ন্যায্য মূল্য পায় না, সার, ওষুধ, কীটনাশক পায় না। কৃষকরা যেন তাদের প্রয়োজনীয় পণ্য সামগ্রী সহজে পেতে পারে সেই ব্যবস্থা করা। এবং প্রকৃত যারা দরিদ্র রয়েছে, তারা যে সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষার কার্যক্রম রয়েছে, কৃষকদের জন্য সার, বীজ, কীটনাশক, কিংবা জেলেদের জন্য আর্থিক প্রণোদনা সহায়তা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এই ধরনের যে সরকারের সামাজিক সুরক্ষামূলক প্রোগ্রামগুলো রয়েছে, এখানে যেন প্রকৃত সুবিধাভোগীরা পেতে পারে, সেটি নিশ্চিত করার জন্য আমরা কাজ করব। আমরা রোড টু পার্লামেন্টে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলি, যারা নির্বাচনী প্রচারণার সাথে যুক্ত আছেন। এই মুহূর্তে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন ঢাকা দক্ষিণ বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি ও পটুয়াখালী 2 আসনের মনোনীত প্রার্থী ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ। শফিকুল ইসলাম মাসুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি রোড টু পার্লামেন্টে। শুরুতে একটু জানতে চাই, কেমন চলছে নির্বাচনী প্রচারণা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বাউফলবাসীর পক্ষ থেকে ডিবিসি চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সম্পৃক্ত করার জন্য। আমি এখন বাউফলে আছি, বাউফলবাসীর সাথে আছি। আমরা বাউফলে আমাদের বাউফলবাসীকে সাথে নিয়ে আমরা একটা আধুনিক উন্নত মডেল বাউফল করার জন্য আমরা চেষ্টা করছি এবং সেই লক্ষ্যে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলে যেন কাজ করতে পারি, সেটার জন্য আমাদের প্রথম কথা। দ্বিতীয়ত, আমরা চাচ্ছি যে আমাদের বাউফলে সবচেয়ে এখন গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা ইন্টার কানেক্টিভিটি, অর্থাৎ আমাদের পুরো ঢাকার সাথে বগা সেতুটা, এটা হচ্ছে বাউফলবাসীর একটা গুরুত্বপূর্ণ দাবি। আমরা সেটা নিয়ে ইতিমধ্যে কাজ করেছি উপদেষ্টা মহোদয়ের সাথে, সড়ক যোগাযোগ উপদেষ্টা। আমরা কয়েকবার তার সাথে যোগাযোগ করেছি। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বাউফলবাসীর দোয়া এবং আল্লাহর রহমতে প্রাথমিক বেশ কিছু কাজ এটা সম্পন্ন হয়ে এটা চলমান প্রক্রিয়ার মধ্যে আছে। ডিপিপির কাজ চলমান আছে। আমি সর্বশেষ গত 2 দিন আগেও কথা হয়েছে। আমাদের বাউফলে আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে, এটা নদীমাতৃক আমাদের বাউফল, নদী বেষ্টিত বাউফল। সেখানে নদী ভাঙনের কিছু বিষয় আছে। অনেক মানুষের ঘর বাড়ি, এমনকি গোরস্থান পর্যন্ত, স্কুল, কলেজ, মন্দির, এগুলো নদীর গর্ভে চলে গেছে। তো সেই জায়গাটা আমরা বন পরিবেশ উপদেষ্টা সৈয়দা ডাক্তার রেজওয়ানা হাসানের সাথে আমরা দেখা করেছি, বাউফলবাসীর পক্ষ হয়ে কথা বলেছি। উনি আমাদেরকে বেশ কিছু কাজ দিয়েছেন। আলহামদুলিল্লাহ আমরা কিছু কাজ শুরু করেছি এবং সেগুলো আমাদের জিও ব্যাগ সহ বাঁধ নির্মাণের কাজ আমাদের চলমান আছে। আমাদের সম্মানিত কৃষক, শ্রমিক যারা, তাদের কীটনাশক সারের ব্যবস্থার জন্য আমরা চেষ্টা করছি। আমাদের এখানে জেলে আছে, আমরা জানেন যে এখানকার মাছ গোটা ঢাকাকে সমৃদ্ধ করে। আমরা আমাদের জেলেদের জন্য বিভিন্ন সময় লাইফ জ্যাকেট দিয়েছি, তাদের ট্রলার দেওয়ার চেষ্টা করেছি এবং তারা যেন নির্বিঘ্নে নিরাপদে
মাছ ধরার কাজটা করতে পারে, তাদের যেন কেউ সিন্ডিকেটের আওতায় নিতে না পারে, তাদের উপরে কোনো চাঁদা প্রয়োগ করতে না পারে, সেই জায়গাটাও আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। পাশাপাশি আমাদের তরুণ শিক্ষিত বেকার যারা আছে তাদের জন্য আমরা আত্মকর্মসংস্থান আমরা বেশ কিছু উদ্যোগ বিগত 15 বছরে নিয়েছি, এবং পাশাপাশি আমরা চেষ্টা করছি তাদেরকে পড়াশোনায় যেন তারা ভালো করতে পারে, মেডিকেলে পড়ার ক্ষেত্রে সহযোগিতা করা, ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে পড়াশোনার জন্য সহযোগিতা করা, ভালো মাদ্রাসায় পড়তে চায়, এমনকি দেশের বাইরে গিয়ে যদি তারা ভালো কিছু করতে চায়, উন্নত শিক্ষিত হতে চায়, সেটার জন্য আমরা তাদের স্কলারশিপের ব্যবস্থা আমরা করে দিয়েছি। আমরা অর্থাৎ জনগুরুত্বপূর্ণ কাজগুলো আপনারা করছেন, মানে নির্বাচনের আগেই গুরুত্বপূর্ণ কাজগুলো আপনারা করছেন। আচ্ছা, নির্বাচনে জেতেন বা হারেন, এই কাজগুলো কি সবসময় আপনাদের মানুষের জন্য থাকবে, জনগণের জন্য থাকবে? আপনি নিশ্চয়ই জানবেন একজন সংবাদকর্মী হিসাবে যে আমি বিগত 15 বছর আমার বাউফলে আমার 350 মামলা ছিল আমার নামে, আমাকে 67 দিন রিমান্ড দেওয়া হয়েছে, আমার 4.5 বছরের জেল ছিল। আমি এই অবস্থাতেও বাউফলে এসেছি। আমার 3বার বাউফলে 144 দ্বারা জারি করা হয়েছে, আমার বাউফলবাসী জানেন, এবং জাতীয়ভাবেও অনেকে এটা জানার সুযোগ পেয়েছেন যে আমাকে এক মুহূর্তের জন্য বাউফলবাসী থেকে আলাদা করা যায় নাই। এবং আমি সবসময় বলেছি, আমাকে যদি আপনারা ভোট দেন আমি আপনাদের সাথে আছি, যদি আপনাদের বিবেচনায় অন্য কেউ উপযুক্ত হয় তাহলে তাকে ভোট দেবেন, আমি তার সাথে থেকে কাজ করব। আবার যদি আমাকে আপনারা উপযুক্ত মনে করেন আপনাদের বিবেচনায়, তাহলে আমি আমার এই কাজগুলো অব্যাহত রাখবো। শুধু না, আমাদের যারা অভিজ্ঞতা সম্পন্ন আছেন, যারা আমার এখন প্রতিযোগী আছেন, যারা এখন আরো নির্বাচন করছেন আমার সাথে, সেই সমস্ত সম্মানিত অভিজ্ঞ ব্যক্তি যারা আছেন, যাদের কাজের সক্ষমতা আছে, তাদেরকে নিয়ে আমি কাজ করব বলে আমি ভোটারদের কাছে আমার অঙ্গীকার করেছি যে সবাইকে মিলে আমরা বলেছি, আমাদের বাউফলে বলেছি যে আমার রাজনীতি হচ্ছে ঢাকায়, আর আমার বাউফলের রাজনীতি হচ্ছে আমার সম্মানিত বাউফলবাসী। বাউফলবাসীর উন্নতি অগ্রগতির জন্য আমরা দলমত ধর্মবর্ণ, এবং আপনি নিশ্চয়ই শুনে থাকবেন যে এখানে ভিন্ন ধর্মাবলম্বীদের একটা অংশ আছে। আলহামদুলিল্লাহ আমরা তাদের সাথে এই বিগত 5ই আগস্ট এবং তার আগে আমরা যদি শীতবস্ত্র বিতরণ করতাম, তাদের একটা নির্দিষ্ট অংশ থাকতো। আমাদের এখানে ঝড় বন্যা কবলিত, মানে জয় বা পরাজয় যাই হোক, জনগণের সাথে সবসময় সম্পৃক্ত থাকার কথা আপনি বলছেন। আপনি যেটি বলছিলেন যে ধর্মভিন্ন যারা, তাদের পাশে আমরা থাকি, সমানভাবে আমরা থাকি। জি নিশ্চয়ই, গত 15-16 বছরে নির্যাতিত হয়েছেন অনেক, এই সময় তো আপনারা মানুষের কাছে পৌঁছতে পারেননি, এখন এই নির্বাচনের আগে খুব সহজেই কি মানুষের কাছে পৌঁছতে পারছেন? কোনো বাধা রয়েছে? আপনাকে একটা কথা একটু আমি বলি, সেটা হচ্ছে আমি যখন জেলখানায় ছিলাম 4.5 বছর, আমার সাথে আমার বাউফলবাসী নিয়মিত যোগাযোগ রাখতো, তারা কষ্ট করে যেত, এমনকি প্রশাসনের অনুমতি আমার জন্য পিঠা বানিয়ে নিয়ে যেত, কেউ নফল রোজা রাখতো সেটা আমাকে বলার জন্য যেত, আমার জন্য রোজা রাখতো, রোজা রেখে আমার কাছে যেত যে আমি রোজা রেখে আসছি। আমি তখন তাদেরকে ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং ধর্মীয় উপাসনালয়গুলো ভিন্ন ধর্মাবলম্বীদের আমার নেতাকর্মীদের মাধ্যমে আমি 15 বছর 4.5 বছর যে জেলখানায় ছিলাম, আমি ওই সময়টুকুতেও আমি জেলখানায় থেকে আমার পরিবার এবং আমার সংগঠনের মাধ্যমে আমি আমার বাউফলবাসীর পাশে থাকার চেষ্টা করেছি। শীতের সময় শীতবস্ত্র দিয়েছি, আমার কৃষকদের জন্য কীটনাশক সার এবং তাদের ছাতা, এমনকি মোটর বাইক যারা চালায়, এখন আপনি জানেন যে রাইড এটা একটু গুরুত্বপূর্ণ, তাদেরকে আমি আমাদের বর্ষা অঞ্চল, এখানে বর্ষা বেশি হয়, তাদের জন্য আমরা রেইনকোটের ব্যবস্থা পর্যন্ত, মানে এই ছোট ছোট কাজগুলো আমরা আমাদের নজরের বাইরে রাখি নাই। আমাদের রাস্তাঘাটগুলো করার ক্ষেত্রে আমাদের এখানে আছে, সেই রাস্তাঘাটগুলো আমরা করার জন্য উদ্যোগ নিয়েছি। স্কুল কলেজ মাদ্রাসা যতটুকু পারা যায় সেই কাজগুলোতেও আমরা বিভিন্ন সময় আমার ব্যক্তি, আমার বন্ধু বান্ধব যারা দেশে বিদেশে আছেন, যারা আমাকে পছন্দ করেন, এমনকি বাউফলে এখন এই কোশ্চেন উঠেছে যে মাসুদ ভাই তো এমপি না, মন্ত্রীও না, তো উনি এত কাজ করেন, এই সুযোগটা ওনার কোথা থেকে পান? তো আমি এটা আমার বাউফলবাসীর কাছে আমি খুব বিনয়ের সাথে জবাব দিয়েছি যে আলহামদুলিল্লাহ আমাকে পছন্দ করেন, ভালোবাসেন, আমার প্রতি আস্থা রাখেন, বিশ্বাস রাখেন, এবং বাউফলবাসীকে ভালোবাসেন, যারা বাউফলবাসীর উন্নতি চান, তারা আমার কাছে মনে করেন যে 5 টাকা দিলে আমি আরেকটি বিষয় বলতে চাই আপনাকে, আপনি অনেক জনপ্রিয়, আপনাকে অনেকেই চেনেন, বাউফলবাসী কিংবা ঢাকার অনেকেই আপনাকে চেনেন, আপনি কেন্দ্রীয় পর্যায়ে আছেন, কিন্তু 300 আসনের জামায়াতের সব প্রার্থীকে কিন্তু সবাই চেনেন না। তো অতীতে যেহেতু নির্বাচন হয়নি, নির্যাতনের শিকার হয়েছেন আপনারা, সেই ক্ষেত্রে আসলে আপনাদের প্রস্তুতিটা কিরকম, মানে অন্যান্য আসনগুলোতে আসলে কিভাবে আসলে আপনারা ম্যানেজ করবেন 300 আসনে? আমাদের যেটা হয়েছে আপনি নিশ্চয়ই জানবেন ভাই, যে আমাদের সাংগঠনিকভাবে আমাদের সমস্ত জনশক্তি, সুধী শুভাকাঙ্ক্ষী কর্মী পর্যন্ত প্রত্যেকের আমাদের নিজস্ব সংগঠনে একটা মানে অংশ নির্ধারণ করা আছে যে আমাদের সময় শ্রমের পাশাপাশি অর্থ দিয়েও সংগঠন পরিচালনা আমাদেরকে অংশগ্রহণ করতে হয়, এটা একটা বড় অংশ। দ্বিতীয় হচ্ছে আমাদের সুধী শুভাকাঙ্ক্ষী যারা আছেন দেশে দেশের বাইরে, আমাদের সাথে যারা ছিলেন এখন দেশের বাইরে গিয়ে কাজ করেন, তিনি সেখানে ভালো একটা অবস্থানে আছেন, তিনি আমাদেরকে সহযোগিতা করেন। এরপরে পাশাপাশি হচ্ছে এই 15 বছরে জুলুম নির্যাতনের শিকার হওয়ার কারণে
যারা জুলুম নির্যাতনের ব্যবসা বাণিজ্যের শিকার হয়েছেন তারা এখন মনে করেন জামাত ইসলামের মতো এরকম সৎ, যোগ্য, দক্ষ, আমানতদার এবং আল্লাহ ভীরু নেতৃত্ব যদি তৈরি করা যায়, তাহলে তাদেরকে দিয়ে আমরা নিরাপদে আমাদের ব্যবসা করা যাবে, নিরাপদে আমরা আমাদের স্কুল, কলেজ, মাদ্রাসা, আমাদের প্রতিষ্ঠান, আমাদের ব্যবসা বাণিজ্যগুলো আমরা পরিচালনা করতে পারবো। তারাও আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন, তাদের ভালোবাসা, তাদের সহমর্মিতা। আমি আপনাকে আজকেই এখন বলি, একটু আগে আমাকে ফোন করেছে যে একজন, উনি আসতেছেন আমার সাথে দেখা করার জন্য। আগামীকাল আমি নমিনেশন পেপার তুলবো, তোলার যে খরচটা উনি বলছেন যে ভাই এটা আমি আপনাকে দিতে চাই, মানে আমাকে ভালোবাসা আপনি থেকে, তাই তো? মারুফ করবেন। আমি মানে বললাম যে আমি তো ভালোবেসে। আপনাকে চিনি না। আমি বললাম যে আমি তো চিনি না। বলছে আমি আপনার বাউফলেরও লোক না, আমি আচ্ছা। আপনার বাউফলেরও লোক না, আমি আপনাকে এটা দিতে চাই, আমি আসতেছি, আপনি আমার কাছ থেকে এটা রিসিভ করবেন। তো এই যে মানুষের ভালোবাসা, আমি মনে করি যে বাংলাদেশ জামাত ইসলামী প্রত্যেক আসনই এরকম মজদুম সংগঠন হওয়ার কারণে যারা এতদিন মজদুম ছিলেন তারা আমাদের পাশে ছিলেন, আছেন, এবং তাদের মাধ্যমে আমি আশা করি। আর এবার তো নির্বাচন কমিশনের একটা নির্দিষ্ট টার্গেট ঠিক করে দেওয়া আছে যে 25 লক্ষ টাকা সর্বোচ্চ ব্যবহার করা যাবে। আমরা এর মধ্যেই আশা করছি যে আমাদের নির্বাচনটা আমরা তুলে ফেলতে পারবো জি। ইনশাআল্লাহ। আমার আরো দু একটি প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে ধর্ম, বর্ণ। আপনি বলছিলেন সব শ্রেণী পেশার মানুষ, ধর্ম, বর্ণের মানুষ জামায়াত ইসলামী যদি ক্ষমতায় আসে, সেই ক্ষেত্রে আসলে সবার নিরাপত্তা, নিশ্চয়তা, নারী অধিকার, এই বিষয়গুলো কিভাবে দেখবেন আপনারা? দুটো বিষয় বলি। একটা হচ্ছে যে আপনি জানেন আমাদের এখানে আমি বিগত 15 বছর আমাদের সম্মানিত মা বোনদের জন্য, যখন করোনা শুরু হয়, করোনাকালীন সংকটে আমাদের অনেক ভাইদের ব্যবসা চাকরি চলে গেছে, সাথে সাথে আমরা আমাদের রিসার্চ টিম আছে বাউফলে উন্নয়নের জন্য। আমাদের দুটো প্রতিষ্ঠান আছে, একটা হলো বাউফল উন্নয়ন ফোরাম আর একটা হচ্ছে বাউফল ফাউন্ডেশন। এটার মাধ্যমে তাৎক্ষণিকভাবে আমরা সেলাই মেশিন প্রশিক্ষণ এবং সেলাই মেশিন উপহার প্রদান, অর্থাৎ আমাদের ভাইদের যাদের চাকরি চলে গেছে, ব্যবসা চলে গেছে, আমাদের মায়েরা, বোনেরা যেন আমাদের ভাইদের পাশে থেকে ঘরে বসে পর্দার সীমাবদ্ধতা বা যে পর্দার যে শরীয়তে বিধান রক্ষা করে তারাও যেন কিছু কাজ করতে পারেন, সেটার জন্য আমরা প্রায় 2000 মা বোনদেরকে আমরা এই কাজে সম্পৃক্ত করেছি। এবং আমাদের এখানে প্রায় 14টা মানে প্রতিষ্ঠান আমাদের আছে যেটা এই প্রশিক্ষণ দিয়ে থাকে, যেখানে আমাদের স্লোগান হচ্ছে প্রশিক্ষণ নেব, স্বাবলম্বী হব। পাশাপাশি আমরা আমাদের গাভী কিনে দিচ্ছি, ছাগল কিনে দিচ্ছি, যাতে তারা খামার করতে পারেন। আমাদের তরুণদের জন্য আমরা এটা করে দিচ্ছি। বিশেষ করে আমাদের যারা ভিন্ন ধর্মাবলম্বী তাদের জন্য আমরা বলেছি যে আমরা তাদের পাশে থেকেছি শুধু না, বিভিন্ন সময় তাদের ঘরবাড়ি ভেঙেছে, ঘরবাড়ি পুড়েছে, বন্যা হয়েছে, আমরা সাথে সাথে তাদের কাছে গিয়েছি। আমরা বলেছি যে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান যেমনটা বলেছেন যে আমাদের সংখ্যা লঘু বা সংখ্যা গুরু বলতে কিছু নাই, আমরা সমান নাগরিক মর্যাদা নিয়ে একটা ইসলামী রাষ্ট্র, ইসলামী কল্যাণ রাষ্ট্র যেমন হয়, সেখানে একজন মুসলিমের যেমন অধিকার থাকবে, একজন হিন্দু বা একজন খ্রিস্টান বা একজন বৌদ্ধ ভিন্ন ধর্মাবলম্বী থাক ঠিক তেমন নাগরিক এবং সাংবিধানিক অধিকার আমরা নিশ্চিত করব। এবং সেটা আমরা করেছি। আমরা এই 2024 সালে 5ই আগস্টের পর কোনো একটা ঘটনা আমাদের বাউফলে আলহামদুলিল্লাহ ঘটে নাই। এবং এখানে আমরা তাদের যে কোনো বিষয়ে, তাদের ছেলে মেয়েদের পড়াশোনা, চিকিৎসা, আপনি জানবেন যে আমাদের 12টা অ্যাম্বুলেন্স ফ্রি সার্ভিস আছে আমার ঢাকাতে, যেই ফ্রি সার্ভিসগুলোতে কোনো হিন্দু কেউ মারা গেছেন এটা জানার সাথে সাথে আমি তাদেরকে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়ে থাকি। আমি শুধুমাত্র আমাদের ভাইদের পাশাপাশি, অর্থাৎ মুসলিম ভাইদের পাশাপাশি আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের জন্য আমি আমাদের ইবনে সিনা হেলথ কেয়ার প্রাইমারি সেন্টার এখানে আমি স্থাপন করেছি, যাতে আমাদের হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, এবং সেটা আমি দিয়েছি এমন পাড়ায় যেখানে আশেপাশে মুসলিমদের পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীদের অবস্থান। আপনার কথা প্রসঙ্গে আমি একটু আসতে চাই, ভিন্ন ধর্মাবলম্বী আপনাদেরকে কেন বেছে নেবে? যেহেতু আপনারা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান, সেই ক্ষেত্রে আসলে তাদেরকে আপনারা কি বলছেন? মানে তারা কিভাবে বুঝবে যে আপনারা একটা সুশাসন কায়েম করবেন? কেন ভোট দেবে আপনাদের? আমরা তাদেরকে কয়েকটা জিনিস বলার চেষ্টা করি যে ইসলামে সুদ পছন্দ করে না, ঘুষ পছন্দ করে না, দুর্নীতি পছন্দ করে না, ধর্ষণ পছন্দ করে না, ইপটিজিং পছন্দ করে না, মাদক পছন্দ করে না। আমি আমার হিন্দু দিদি দাদারা যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করি, আচ্ছা আপনারা কি এটা পছন্দ করেন? বলেন যেন প্রশ্ন ওঠেন, আমরা তো এগুলো পছন্দ করি না, আমরাও তো এইগুলো হবে না। আমি বললাম ইসলাম এটাই চায়, জামাত ইসলাম এটাই চায়, ইসলামী রাষ্ট্র করলে এটাই হবে। তো আমরা বিগত 54 বছরে বিভিন্ন ব্যক্তি দেখেছি, প্রতীক দেখেছি, দল দেখেছি, এগুলো কি দূর হয়েছে? বলছে না, দূর হয় নাই। তাহলে আমি বললাম যে এবার একটা সুযোগ দেন, আপনি তো একটা ধর্মে বিশ্বাস করেন, একজন ঈশ্বর আছে, স্বর্গ আছে, মর্ত আছে, আমাদের জান্নাত জাহান্নাম আছে, এই ভয় ভীতি নিয়ে যারা কাজ করবে তাদের হাতে 5টা বছর আমাদেরকে একটা দিয়ে দেন। তখন ওনারা বলেন যে আমরা এবার একটু দাঁড়িপাল্লাকে দেখতে চাই। এবং আমি বাউফলে ইতিমধ্যে জেনেছি যে আমাদের ভাইয়েরা দাঁড়িপাল্লায় যতটা না ভোট দিবেন, তার চেয়ে কয়েক গুণ ভোট আমাদের মা বোনেরা দিবেন, তার চেয়ে বেশি ভোট দিবেন আমাদের হিন্দু ধর্মাবলম্বীরা। এবং সেটার একটা বহিঃপ্রকাশ এখানে আমাদের কাছে আছে, এটা এখানে সবাই জানেন। এই কারণে যে আমরা তাদেরকে এই কথাগুলো বলেছি এবং তারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন যে আমরা এইবার
5 বছরের জি। জন্য ইসলামকে দেখতে চাই এবং ইসলামপন্থীদের দেখতে চাই। আর আমাদের একটা কথা ছিল যে ইসলামপন্থীদের এখন তো আলহামদুলিল্লাহ বাউফলে আমি ইতিমধ্যে যতটুকু জেনেছি যে আমাদের বাউফলে ইসলামপন্থীদের একটাই বাক্স হবে এবং সেই নীতিতেই আমরা সামনে আগাচ্ছি সঙ্গত আচ্ছা, কারণে শফিকুল ইসলাম মাসুদ, আমি আরেকটি বিষয় একটু জানতে চাই যে ইসলামে হারামের অনেক ব্যাপার রয়েছে, অন্যান্য ধর্মের সাথে কনফ্লিক্ট বাধে কি না এটাতে, মানে ইসলামিক দল যেহেতু আপনারা। আরেকটি বিষয় যে নারী অধিকার সম্পর্কে আমি একটু জানতে চাই যে নারীদের পর্দা নিয়ে আপনারা বেশ কনসার্ন, অনেক সচেতন। যারা হচ্ছে স্বাভাবিক ড্রেস পরে, শাড়ি সালোয়ার কামিজ কিংবা পর্দা করেন না সেভাবে, তাদের ক্ষেত্রে আপনারা যদি ক্ষমতায় আসেন সেভাবে কি কোনো প্রভাব পড়বে নাকি হচ্ছে সব স্বাভাবিকভাবেই চলবে? হালাল হারামের বিধানগুলো ইসলামে এমন ভাবে গ্রাজুয়াল করা আছে যে আপনি কোনো কিছু ইসলাম চাপিয়ে দেয় না। ইসলামের নীতিমালাটা আমরা সবাই জানি যে ইসলামের নীতিমালাটা হচ্ছে ইসলাম যখন আপনি গ্রহণ করবেন তখন সেটা আপনার জন্য কার্যকর হবে। আপনি আচ্ছা। সেটা মানবেন না, সেটার জন্য আপনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন। কিন্তু ইসলামী রাষ্ট্র যখন হবে তখন এটা মোটিভেটেড হবে, অর্থাৎ এমন একটা এনভায়রনমেন্ট তৈরি হবে যে সে ব্যক্তিগতভাবে এটা পছন্দ করবে, কিন্তু যে করবে না তাকে ইসলাম চাপিয়ে দেবে না। কারণ ইসলামের পলিসি হচ্ছে যে আপনি কাউকে চাপিয়ে দিতে পারবেন না। এটা ইসলামের ব্যাপারে জবরদস্তিমূলক কোনো বিধান ইসলামের মধ্যে রাখা হয় নাই। লা ইকরাহা ফিদ্দিন, ইসলামে জবরদস্তিমূলক কোনো ব্যাপার নাই। ব্যাপারটা হচ্ছে সেখানে বলা হয়েছে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যে ইসলামকে আমি তোমাদের জন্য সহজ করেছি, কঠিন করি নাই। সেই ক্ষেত্রে জামাত ইসলামী মনে করে যে আমরা যদি আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেন এবং জনগণ যদি আমাদের সমর্থন দেন তাহলে রাষ্ট্র পরিচালনায় আমরা ভিন্ন ধর্মাবলম্বীদের তাদের অধিকার যেটা আছে সেই অধিকার আমরা নিশ্চিত করব। এটা জানেন যে সোনার মদিনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে গঠন করেছেন সেখানে কোনো ভিন্ন ধর্মাবলম্বী সেখান থেকে বের হয়ে যান নাই, বরং তারা সেখানে নিরাপদ বোধ করেছেন। এবং এখনকার এই বাংলাদেশেই মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ সহ আমাদের অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সবচেয়ে হিন্দু অধ্যুষিত অঞ্চল, সেই অঞ্চলে আমাদের ওনাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা ওনাকে ভোট দিলেন কেন। ওনারা বলেছেন যে আমরা বিগত সময়ে যে অত্যাচার নির্যাতনের মধ্যে ছিলাম সেখানে দেলোয়ার হোসেন সাঈদী সাহেব যখন এমপি হয়েছেন, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাহেব যখন জাতীয় সংসদ সদস্য হয়েছেন, তখন আমরা মায়ের কোলের মতো নিরাপদ একটা এলাকা আমরা সেই বিষয়গুলো আমরা পেয়েছি। মোটামুটি জানি। আমার সংক্ষেপে আরেকটি প্রশ্ন ছিল, আপনার প্রতিদ্বন্দ্বী সেখানে রয়েছে, প্রতিদ্বন্দ্বীদের সাথে আসলে বিএনপি রয়েছে সেখানে, আরো নতুন রাজনৈতিক দল এনসিপি, কিভাবে আসলে দেখছেন তাদের, সংক্ষেপে একটু জানতে চাই। আমি কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করি না। আমি মনে করি আমরা সবাই ভাই ভাই হিসাবে এখানে কাজ করতে চাই, ইতিবাচক প্রতিযোগিতাটা আমরা করতে চাই। আমাদের রাজনীতিতে সহনশীলতা থাকবে, সহমর্মিতা থাকবে, সৌজন্যতা বোধ থাকবে। আমি এখানে 3টা কথা কমন বলি যে আমরা গালাগালি করবে, আমরা গলাগলি করব। আমাদেরকে রাজনৈতিকভাবে কেউ ট্যাগ লাগাবে, আমরা বলবো আমাদের রাজনীতি হচ্ছে আমাদের সম্মানিত বাউফলবাসী, তাদের উন্নতি অগ্রগতি হচ্ছে তাদেরকে সুন্দরভাবে বসবাস করা, নিরাপত্তা দিতে পারাটা হচ্ছে আমাদের রাজনীতি। তৃতীয় কথা হচ্ছে ব্যক্তি এখানে এমপি হবে না, ব্যক্তি হবে সেবক, বাউফলবাসী হবে এমপি। আমরা বাউফলবাসীকে মালিকানা দিতে চাই। এই চিন্তা চেতনায় যদি জি। শফিকুল ইসলাম মাসুদ বিবেচনায় আসে আমাকে ভোট দিবেন, এই বিবেচনায় যদি অন্য কেউ আসে তাকে অন্যকে ভোট দেবেন, দেখার নিশ্চয়ই। সুযোগ তো এমন রয়েছে। রাজনীতি তো আসলে মানুষ চায়, একটা সৌহার্দ্যপূর্ণ রাজনীতি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ শফিকুল ইসলাম মাসুদ রোড টু পার্লামেন্টে যুক্ত হওয়ার জন্য। মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে যুক্ত হয়েছিলেন শফিকুল ইসলাম মাসুদ, পটুয়াখালী 2 ঢাকা দক্ষিণ বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি। এতক্ষণ ওনার সঙ্গে আমরা কথা বললাম। এই মুহূর্তে একটা বিরতি নিচ্ছি রোড টু পার্লামেন্টে, ফিরছি একটু পরে। স্বাগত আরও একবার মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে এই মুহূর্তে যুক্ত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পটুয়াখালী জেলা সেক্রেটারি আব্দুল হাকিম। আব্দুল হাকিম, আপনাকে স্বাগত জানাচ্ছি রোড টু পার্লামেন্টে। একটু শুরুতেই জানতে চাই যে সেখানে ইসলামী আন্দোলনের আসলে কি অবস্থা, নির্বাচন ঘিরে ইসলামী আন্দোলনের তৎপরতা কেমন, প্রস্তুতি কেমন? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম ধন্যবাদ আসসালাম। বিবিসি নিউজ এমন একটি সুন্দর আয়োজন করার জন্য। আজকের এই আয়োজনে যারা উপস্থিত আছেন আলোচক হিসেবে এবং দর্শক হিসেবে যারা শুনছেন সকলকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। প্রথমে আজ স্মরণ করছি বিজয়ের মাস, যাদের রক্তের বিনিময়ে 30 লক্ষ শহীদের বিনিময়ে আজকের আমাদের স্বাধীন বাংলাদেশ অর্জিত হয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আপনি আমাকে যে কোশ্চেন করছেন যে পরিস্থিতি কেমন, ইনশাআল্লাহ আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলায় 4টি আসন রয়েছে। সেখানে আমাদের 4টি আসনই আমরা আশাবাদী, 4টি আসনই আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল বিজয়ে আমরা অর্জন করতে পারবো, এটা আমরা আশাবাদী।
জি, সেক্ষেত্রে আসলে অন্যান্য ইসলামিক দলগুলোর সাথে আপনাদের কোনো প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা রয়েছে কিনা? অন্যান্য ইসলামী দল আপনারা জানেন, আমাদের মোহতারাম আমির হুম সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনাই হুজুর, হুম তার নেতৃত্বে বাংলাদেশে একটি 8টি সমমনা ইসলামী দল সহ দেশপ্রেমিক তার দিনে একটি জোট চলমান রয়েছে। জোট বলতে আসন সমঝোতা। অবশ্যই অন্যান্য ইসলামী দল যারা রয়েছেন তাদের কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে যে সমঝোতার মাধ্যমে প্রার্থী হবেন, আমরা তাদের পক্ষেই, এই আসন সমঝোতায় যারা থাকবেন তাদের পক্ষেই ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা কেন্দ্রের আনুগত্য রেখে আমরা কাজ চালিয়ে যাব। ধন্যবাদ। জি, আমরা অনেক সময় দেখি যে নির্বাচনে কালো টাকার অনেক ছড়াছড়ি থাকে। বিশেষ করে বড় দলগুলোর আমরা লক্ষ্য করি। আপনাদের বিষয়ে একটু জানতে চাই যে এত টাকা মানে নির্বাচনের পিছনে যে ব্যয় হবে, এই ব্যয়টা আসলে, এই ব্যয়ের সন্ধানটা এটা কিভাবে হবে আসলে? তারা দেশপ্রেমিক এবং তারা সাধারণ জনগণ, সাধারণ মানুষের সাথে সবসময় তাদের পাশে থাকেন, তাদের সুখে দুঃখে সবসময় তাদের পাশে থাকেন। এর জন্য ইসলামী আন্দোলন, বিশেষ করে ইসলামী আন্দোলন কখনো কালো টাকা বিশ্বাসী নয় এবং কালো টাকা সরাসরিও এই কার্যক্রমে তারা কখনো অংশগ্রহণ বিগত দিনে করেনি। আশা করব সামনের দিনেও আমরা সেই কালো টাকা নয়, আমরা মানুষের ভালোবাসা দিয়ে তাদের মন জয় করব। এভাবে আমরা আগামীতে 12ই অনুষ্ঠিত হবে, 12ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার যেই ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে আমরা কালো টাকার বিনিময় নয়, আমরা ভালোবাসা দিয়ে তাদের মন জয় করে আমরা আমাদের পক্ষে তাদের মতামত আনবো, এ প্রত্যাশা আমাদের। জি, নিশ্চয়ই। আরেকটু সংক্ষেপে জানতে চাই, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল রয়েছে, আপনারা কি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন? কি মনে হয়, আপনাদের আত্মবিশ্বাস জানতে চাই একটু। আসলে আমরা প্রতিদ্বন্দ্বী কাউকে ভাবি না, আমরা সকলকে বন্ধু হিসেবেই দেখতে চাই। আর রাজনীতির যে ফরম্যাট, রাজনীতি হলো জনগণের সেবক হওয়া। আসলে আমরা রাজনীতিতে কেউ ক্ষমতা গ্রহণ নয়, রাজনীতি মানুষের রাষ্ট্রের একটি উন্নয়ন কাঠামো বলেন, রাষ্ট্রের শাসন বলেন, রাষ্ট্রের যে সমস্ত সেক্টর রয়েছে প্রত্যেকটা সেবা মানুষের দোরগোড়ে পৌঁছে দেওয়া হলো রাজনীতিবিদদের কাজ। সেক্ষেত্রে আমরা কোনো ব্যক্তি বা কোনো প্রার্থীকে প্রতিদ্বন্দ্বী নয়, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই একসঙ্গে সেবা কাজ করব। করতে চান, এজন্যই জনগণের জন্য, মানুষের জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আব্দুল হাকিম। লক্ষ লক্ষ তরুণ প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে, তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জার। এবারের সেগমেন্ট তারুণ্যের ভোট। এবার জেনে নেব নির্বাচন নিয়ে তারুণ্যের ভাবনা, প্রত্যাশার কথা। সুষ্ঠু, স্বাভাবিক, সুন্দর পরিবেশ চাচ্ছি, যেখানে আমি আমার নিজের ভোটটা আমি নিজে দিতে পারবো। আমার ভোটটা যেন অন্য কেউ দিয়ে না দেয় এবং আমার ভোটটা যেন রাতেই ব্যালট বক্সে ভরে না ফেলা হয়। তো এই জায়গাটায় আমি একটা সুন্দর, সুষ্ঠু, স্বাভাবিক পরিবেশ চাচ্ছি, যাতে মানুষ তার ভোটটা সে নিজে দিতে পারে। একটা সুন্দর, একটা উৎসবমুখর পরিবেশের ভিতরে যেন সে তার ভোটটা দিতে পারে। আর এর পাশাপাশি আমি চাচ্ছি যে যা বাউফলে একটা সুন্দর একটা বন্ডিং হোক প্রার্থীদের মধ্যে এবং তার কর্মী অনুসারীদের মধ্যে। এবং প্রার্থীদের কাছে আমার প্রত্যাশা হলো শিক্ষাঙ্গনের যে পরিবেশটা, সুষ্ঠু স্বাভাবিক পরিবেশটা যেন বজায় থাকে, যাতে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতিটা যেন না হয়, শিক্ষাঙ্গনের পরিবেশটা যেন শিক্ষামুখর হয় এবং শিক্ষার্থীরা যেন আসলে শিক্ষাঙ্গনে তার শিক্ষাটাকে বেশি পরিমাণে প্রাধান্য দেয়। বাউফলের এমপি হয়ে যে আসবে তার কাছে একটা প্রত্যাশা থাকবে, সে যেন এই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে। আমরা এবারে এমন একটি নির্বাচন চাচ্ছি যেটা স্বচ্ছ এবং এমন একটি ভোট হোক যে আগের মতো নিশিরাতের ভোট যেন না হয়। আমরা এমন একজন প্রার্থী চাই যে ভালো কাজ করে, দেশের জন্য কাজ করে, ভালো করে। আমরা এরকম একজন প্রার্থী চাই। আমরা ভোট সেন্টারে যেন নিরপেক্ষভাবে, সুষ্ঠুভাবে ভোট দিতে পারি। আমরা সুষ্ঠু পরিবেশ সুন্দর চাই। আমরা এরকম একজন যে প্রার্থী চাই যে দেশ উন্নয়ন করতে পারে, এরকম প্রার্থী আমাকে দরকার। বন্যা এলে আমাদের বাড়ি ঘর সবকিছু নষ্ট হয়, পুষ্কিনির মাছ থাকে না, হাঁস মুরগি গরু ছাগল নিয়ে আমাকে ওই সেন্টারে যাইতে সমস্যা হয়ে যায়, অনেক ক্ষয়ক্ষতি হয় আমাদের। তা আমাদের রাস্তাটা হইলে আর কি
খুব ভালো হয়। আমরা তো থাই সাগর সাইডে, এই উন্নত যে করে দেবে, যে আমাকে রাস্তাঘাট ঠিক করে দেবে তাকেই আমরা ভোট দেবো। আমরা কলাপাড়া এমন একজন প্রার্থী চাই যে আমাকে দিকে ব্যবসায়ীদের দিকে সবসময় খেয়াল রাখবে, কোনো চাঁদাবাজি, কোনো সন্ত্রাস, আমাকে মা বোনেরা যদি রাস্তাঘাটে বাইরে হয় এরা যেন সুন্দর মতো হাঁটতে পারে, চলতে পারে। আমরা এরকম একজন আমরা প্রার্থী চাই আমার কলাপাড়া। দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট, নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পরে। স্বাগত, আবারও দেখছেন মধুমতি ব্যাংকের রোড টু পার্লামেন্ট। নির্বাচনের কিন্তু আর খুব বেশি দিন বাকি নেই। ফেব্রুয়ারিতেই নির্বাচন জমজমাট হয়ে উঠেছে সব জায়গায়। মানে এখন আমরা দেখব যে হচ্ছে চায়ের আড্ডায় সেই তর্ক বিতর্ক, কি বলছেন সাধারণ মানুষ, সেই তর্ক বিতর্কই আমরা যেতে চাই। এবং এবারের সেগমেন্ট আমাদের ভোটের আড্ডা। ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মহিবুল্লাহ চৌধুরী। মহিবুল্লাহ চৌধুরী, আপনি একদমই চায়ের দোকানে বসে রয়েছেন, আপনার আশেপাশে অনেককেই দেখছি। জানতে চাই, ভোট নিয়ে তর্ক বিতর্ক, তাদের নিশ্চয়ই নানা রকম মতামত রয়েছে, একটু জানাবেন। জি রেদওয়ান, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে রোড টু পার্লামেন্ট আজ পটুয়াখালী রয়েছে, পটুয়াখালী এক আসনে রয়েছে আমি একটি চায়ের দোকানে। এই যদি আসনটি সম্পর্কে বলতে হয়, যে এই আসনটি হচ্ছে পটুয়াখালী, মির্জাগঞ্জ, দুমকি এবং সদর নিয়ে গঠিত। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই কিন্তু চায়ের আড্ডাতে নির্বাচনী আমেজ কিন্তু শুরু হয়েছে, এবং হচ্ছে যে চায়ের কাপে কিন্তু প্রার্থীদের নিয়ে যারা ভোটাররা রয়েছে তারা কিন্তু নানা ধরনের তর্ক বিতর্ক করছেন এবং বিশ্লেষণ করছেন চুলচেরা। আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমাদের সাথে রয়েছে তরুণ এবং প্রবীণ ভোটাররা, আমরা সরাসরি তাদের কাছে একটু জানতে চাইবো, আপনার কাছে প্রশ্ন, কেমন নির্বাচন চাচ্ছেন? আমি বর্তমানে বাংলাদেশের নতুন নির্বাচন ধারায় ভয় মুক্ত দেশ বাংলাদেশের নির্বাচন চাচ্ছি, যেখানে কাউকে ভয় বা চাপ দেখিয়ে ভোট না দিয়া এবং সকল ভোটাররা প্রাণ খুলে বলতে পারে না এবার আমরা ভোট দিতে পারছি, যে এখানে বাংলাদেশ গড়ার মতো আমরা সকলে আছি একসাথে। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা অপর আরেকজনের কাছে একটু জানতে চাইবো যে আপনার কাছে প্রশ্ন, কেমন নির্বাচন প্রত্যাশা করছেন? আসসালামু আলাইকুম। আমরা গত 17 বছর কোনো ভোট দিতে পারিনি। আমরা চাই আগামী যে সংসদ নির্বাচন, এই নির্বাচনে একটি সুষ্ঠু নির্বাচন হোক এবং আমরা যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চাই। এবং যারা তরুণ আছে তাদেরকেও আহ্বান করব, সঠিক যোগ্য প্রার্থীকে আপনারা ভোট দিবেন এবং পটুয়াখালী এক অনেস্টনেস সহ পটুয়াখালী জেলাকে যে সুন্দর মতো সাজাতে পারবে সেরকম যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার অনুরোধ করছি। আপনারা দেখেছেন বিগত দিনে পটুয়াখালীতে অনেক হেভিওয়েট ক্যান্ডিডেট আছেন, তার মধ্যে অনেক ক্যান্ডিডেট আছেন যাদের বিরুদ্ধে দুর্নীতি কোনো মামলা আমরা বিগত দিনে পাইনি, এবং অনেক সাবেক মন্ত্রী ছিল যারা অনেকেই পটুয়াখালীতে উন্নয়ন করেছেন। আমরা চাই যে একজন সঠিক যোগ্য প্রার্থীকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করুন। সেই প্রার্থীর মাধ্যমে আগামীতে আমরা পটুয়াখালী শহর, পটুয়াখালী জেলাকে সুন্দরভাবে সাজিয়ে রাখবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা আপন আরেকজনের কাছে জানতে চাইবো যে আপনি বলবেন যে কেমন প্রতিনিধি চান? জি ধন্যবাদ। আমরা আসলে যে ন্যায় ইনসাফের ভিত্তিতে দেশ গড়ার মানবিকতা নিয়ে রাজপথে কাজ করবে, মানুষের দ্বারে দ্বারে গিয়ে যে কাজ করবে, যে মানুষের জন্য কাজ করবে। আসলে রাজনীতি তো মানুষের জন্যই, তাই আমরা এমন প্রতিনিধি চাই যে প্রতিনিধি জনগণের কথা বলবে, ন্যায়ের পক্ষে থাকবে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে মাঠে ঘাটে বিচরণ করবে, আমরা এমন প্রতিনিধি চাই। জি ধন্যবাদ। আমরা অপর আরেকজনের কাছে জানতে চাইবো যে আপনার কাছে জানতে চাইবো যে কেমন নির্বাচন চাচ্ছেন, একটু বলুন। জি ধন্যবাদ। আমি এমন নির্বাচন চাচ্ছি যেখানে জনপ্রতিনিধি আমাদের বন্ধু হবেন, সৎ এবং সুষ্ঠুবান হবেন, যিনি জনগণের মঙ্গলে সবসময় কাছে থাকবেন এবং উন্নয়নমূলক কাজেও তিনি সবসময় ব্যস্ত থাকবেন। আর নিজের স্বার্থে নয়, সংসদে যেন জনগণের স্বার্থে তিনি কথা বলেন, জনগণের পাশে থাকেন, জনগণের বন্ধু হন, এটাই আমার প্রত্যাশা। যে আমরা অপর আরেকজনের সাথে কথা বলবো, আপনি একটু জানাবেন যে কেমন নির্বাচন প্রত্যাশা করছেন? ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে আমাদের প্রত্যাশা হলো সকল দলের অন্তর্ভুক্তিমূলক একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন, যেখানে দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশের সাধারণ জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। এইবার এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে
যাতে দেশের আপামর জনসাধারণ সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে ভোট দিয়ে প্রদান করতে পারে সে প্রত্যাশাই করি। ধন্যবাদ। আমরা অপর আরেকজনের কাছে জানতে চাইবো যে কেমন জনপ্রতিনিধি চাচ্ছে। আমরা একজন এমন এই 13 জাতীয় সংসদ নির্বাচনে একজন সৎ যোগ্য প্রতিনিধি চাই এবং তরুণরা যেন এই সৎ এবং যোগ্য প্রার্থীকে ভোট দেয় এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব বেরিয়ে আসুক, এটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে এলাকার যারা তরুণ এবং হচ্ছে যে নতুন এবং প্রবীণ যারা রয়েছে সকলে কিন্তু বলছে যে এলাকার উন্নয়নে যে জনপ্রতিনিধি কাজ করবেন তারা এমনই একটি প্রতিনিধি চাচ্ছেন এবং নির্বাচনের সম্পর্কে বলছেন যে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হলে তারা ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটটা যাতে প্রয়োগ করতে পারে। তো পটুয়াখালী থেকে রোড টু পার্লামেন্টের এই ছিল সর্বশেষ তথ্য। যে নিশ্চয়ই সবাই আপনারা মানে শীতের সকালে চা খাচ্ছেন এবং ভোটের আড্ডায় মেতেছেন, বেশ ভালো লাগলো দেখে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। এই পর্যায়ে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে আমাদের সহকর্মী। এখন রোড টু পার্লামেন্ট থেকে বিদায় নিচ্ছি, আগামীকাল দেখা হবে একই সময়ে। সবাই ভালো থাকবেন।